কোরবানির হাটে বাড়ছে পশুর সরবরাহ, খামারে গরু কেজি প্রতি 500 টাকা পর্যন্ত। নাটোরে দুম্বা 1 থেকে 3 লাখ টাকা। পর্যাপ্ত কাঁচামালের যোগান এবং উৎপাদন লক্ষ্য পূরণ হয়নি দর্শনার চিনিকলে। এক যুগেও চালু হয়নি অটোমেশন, বাড়ছে লোকসান। পঞ্চগড়ে অভিযানেও থামছে না প্রভাবশালী ড্রেজার চক্র। বেপরোয়া পাথর উত্তোলনে বাড়ছে ভূমিধসের ঝুঁকি, বিপর্যস্ত জনপদ। এবং চীনের উপর শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ যুক্তরাষ্ট্রের। বৈষম্যমূলক বিধিনিষেধ, বলছে বেইজিং। ফের বাণিজ্য যুদ্ধের শঙ্কা। স্বাগত জানাচ্ছি এখন বাজারে, সঙ্গে আছে আমি শরীফ রওশন। ঘনিয়ে আসছে কোরবানির ঈদ। সারা দেশে ধীরে ধীরে জমে উঠছে পশুর হাট। কোরবানির দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে বগুড়ার হাটগুলোতে বাড়ছে পশুর সরবরাহ। অনেক ক্রেতা ওজন করে গরু কেনার জন্য ছুটছেন খামারগুলোতে। গরুর লাইভ ওজন ধরা হচ্ছে 450 থেকে 500 কেজি দরে। কিছু কিছু খামার বিক্রিতে দিচ্ছে বাড়তি সুবিধাও। মাজেদার রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার দুপচাচিয়া উপজেলার ধাপের হাট, জেলার বড় পশুর হাট। এবার পশুর সরবরাহ বেড়েছে কয়েক গুণ। দূর দূরান্ত থেকে হাটে এসেছেন ব্যাপারী। হাটবারে প্রায় শতাধিক পশুসহ ট্রাক যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ অন্যান্য জায়গায়। দাম নিয়ে সন্তুষ্ট বেশিরভাগ ক্রেতা বিক্রেতা। এখন মোটামুটি অবস্থা ভালো, কিন্তু গরুর দামটা একটু কম। আশা অনুরূপ দাম পাচ্ছি না। 20,000-30,000 টাকা খিলাতে গেছে আমাকে। এই গরুর দাম এখন 1,05,000 দাম বলতেছে, তাহলে আমাকে লস না। কয়েকদিন আগে যে বাজার ছিল সে বাজার এখন নাই, এখন অনেক বেশি হয়ে গেছে, অনেক দাম বাড়তি এসে গেছে। গত বছরের তুলনায় এই বছর গরুর আমদানি বেশি এবং বর্তমানে কেনাবেচাও ভালো। জেলায় খামারগুলোতে এবার চাহিদার তুলনায় বেশি পশুপালন হয়েছে। তবে পশুখাদ্যের দাম বাড়ায় এবার লাভ কম হতে পারে শঙ্কা খামারিদের। ক্রেতা আকর্ষণে কুরবানির পশুর সাথে বিভিন্ন উপহার দিচ্ছেন অনেক খামারি। এই খামার থেকে যারা গরু ক্রয় করছেন তাদেরকে বিশেষ কিছু সুবিধা দিচ্ছি। এখান থেকে গরু ক্রয় করলে ঈদের দিনে সকালবেলা পর্যন্ত সরবরাহের সুযোগ আছে। আমরা যদি ঘাস, কোল, গোড়া, বসি এগুলো যদি আমরা একটু কম দামে কিনতে পারতাম তাহলে আমরা লাভবান হতে পারতাম। প্রাণী সম্পদ বিভাগ বলছে, পশুদের জৈব খাবার, রোগবালাই চিহ্নিত করে ঔষধ সহ খামারিদের দেওয়া হচ্ছে বিভিন্ন সহায়তা। এছাড়া পশু কেনাবেচার উপর নজরদারির কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। কেমিক্যাল বা স্টেরয়েড ইউজ করছে নট এ সিঙ্গেল ফার্ম বগুড়াতে নাই, কারণ আমরা অত্যন্ত ক্লোজ সুপারভিশন করছি। এগুলি ঘাসের বাজারও সৃষ্টি করেছি। বগুড়াতে কিন্তু ঘাস বিক্রি, কাঁচা ঘাস বিক্রি কিন্তু অনেকগুলো স্পট রয়েছে, সেই স্পটগুলোকে আমরা তদারকি করছি। বগুড়াতে এবার 7,46,842টি কুরবানি উপযোগী পশু রয়েছে। মাজেদুর রহমান, এখন বগুড়া। নাটোরে গড়ে উঠেছে মরু অঞ্চলের প্রাণী দুম্বার খামার। কোরবানি উপলক্ষে খামারে প্রস্তুত করা হয়েছে শতাধিক দুম্বাও। সর্বনিম্ন 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত দামের দুম্বা রয়েছে এই খামারে। চাহিদা বাড়ায় এবার ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জহিদুল ইসলাম সুমন। নাটোরের খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার হোসেন উন্নত জাতের ছাগল পালন দিয়ে খামারি জীবন শুরু করলেও 2001 সালে শুরু করেন দুম্বা লালন পালন। প্রথমে 2টি দুম্বা দিয়ে শুরু করলেও এখন তার খামারে রয়েছে শতাধিক দুম্বা। কোরবানি পশু হিসেবে প্রতিনিয়ত চাহিদা বাড়ছে দুম্বার, ফলে এবারও শতাধিক দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করেছেন তিনি। পূর্ণাঙ্গ বয়সে একটা দুম্বা 4 মণ, 5 মণ, 6 মণ লাইভ ওয়েট হয় এবং এগুলোর ব্যাপক চাহিদা এবং দেশে এগুলা পালন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যৎ সম্ভাবনা অনেক বেশি দুম্বার।
ছাগলসহ অন্যান্য গবাদি পশুর মতোই তুলনামূলক কম পরিশ্রমে করা সম্ভব দুম্বার খামার। এছাড়াও রোগবালাই কম হওয়ায় দুম্বা লালন পালনে আগ্রহ বাড়ছে অন্য খামারিদের মধ্যেও। দুম্বা কোরবানি সুন্নত হওয়ায় অনেকেই পশুটি দেখতেও কিনতে আসছেন আনোয়ার হোসেনের খামারে। নাটোরে অনেকেই কোরবানিতে দুম্বা কোরবানি দেয়, সেই সূত্র ধরে আমিও আসি দেখতে, যদি ভালো হয় বা ভালো লাগে আমি হয়তো কোরবানি দিব, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসি। বর্তমানে দুম্বার অনেক চাহিদা বাড়ছে, দুম্বা অনেকে পুষতেছে এবং কোরবানির জন্য অনেকে ফোন দিতেছে এবং কোরবানির জন্য অনেকে নিয়ে যাচ্ছে। দুম্বা বাইরের হলে ওদের আমাদের বাংলাদেশের সাথে এদের ম্যাচিংটা খুব ভালো, মানে রোগ ব্যাধি খুবই কম, নাই বললেই চলে। মরুর প্রাণী দুম্বা লালন পালনে একসময় অসম্ভব হয়ে উঠলেও বর্তমানে সেটি সম্ভব হয়েছে নাটোরের গুরুদাসপুরের আনোয়ার হোসেনের যে খামার রয়েছে সেখানে। দিন দিন লালন পালনের পাশাপাশি কোরবানি ঈদেও এর চাহিদা বাড়ছে। তবে এই লালন পালনের পাশাপাশি যে চাহিদা বাড়ার কারণে স্থানীয় অর্থনীতিতেও দেখা দিয়েছে বড় একটি সম্ভাবনা। মাহবুব হোসেন, এখন, নাটোর। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ স্বপ্ননিবাস আবাসন প্রকল্প। ওদের একটি সোসাইটির প্রতিটি প্লটই প্রকৃত অর্থে কর্নার প্লট, যেখানে সেখানে বুকিং নয়, প্লটটি যেন ঢাকায় হয়। বাংলাদেশে মৌসুমি বায়ু দেরিতে আগমন এবং দেরিতে চলে যাওয়া বড় ধরনের সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে সাম্প্রতিক সময়ে। স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব দেখা গেছে এক দশকেরও বেশি সময় ধরে। অন্যদিকে গ্রীষ্মের শুরু থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের শঙ্কা, এবার ডেঙ্গু পরিস্থিতি বেশি ভয়াবহ হতে পারে। এর জন্য স্থানীয় সরকারের ত্রুটিপূর্ণ ডেঙ্গু ব্যবস্থাপনাকেই দায়ী করছেন তারা। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। তীব্র রোদ, বাতাসে যেন আগুনের ফুলকি, আবার কখনো সূর্যের আলো সরিয়ে হালকা মেঘে ঢাকে আকাশ। ঝড়ো হাওয়া, কখনো ঝিরিঝিরি, কখনো ভারী বৃষ্টি। জ্যৈষ্ঠের শুরু থেকে রাজধানী জুড়ে রোদ বৃষ্টির এমনই লুকোচুরি। চলতি বছর স্বাভাবিক সময়ের এক সপ্তাহ আগেই মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে। ১৬ বছর পর এবার এত আগে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ। এক দশকের বেশি সময় ধরে মৌসুমি বায়ু দেরিতে আগমন এবং দেরিতে যাওয়ায় স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। গবেষকরা বলছেন, বৃষ্টি এবং তাপের বড় সম্পর্ক আছে এডিসের বিস্তারে। এবছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার ঝুঁকি আছে, কারণ এডিস মশার যে ইন্ডেক্স, যেটাকে আমরা ব্রুটো ইন্ডেক্স বলি, লার্ভাল ইন্ডেক্স, সেটি গত বছরের তুলনায় এবছর কিন্তু বেশি আছে। আবার সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীর সংখ্যাও বেশি আছে। কোনো একটি অ্যাপের মাধ্যমে এই ডেঙ্গু রোগীর সমস্ত তথ্য এন্ট্রি দিয়ে সেটি থেকে তারপরে সে কোভিডের মতো সে টেস্ট করতে যাবে। অটোমেটেড SMS চলে যাবে সিটি কর্পোরেশন, রোগী এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এই গবেষকের শঙ্কা, কোরবানি ঘিরে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ঝুঁকিপূর্ণ জেলা শনাক্তের পাশাপাশি ডেঙ্গুকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করলেই এর সমাধান মিলবে। যে এবছর আমি নিশ্চিত করে বলতে পারি, বরিশাল, বরগুনা, চাঁদপুর, গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, মানিকগঞ্জ, কক্সবাজার এবং চট্টগ্রাম, এই কয়েকটি জেলাতে আমরা এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি এবং এই কয়েকটি জেলাতে গত বছরের তুলনায় ডেঙ্গু অনেক বেশি হবে এবার। এডিস মশার বিস্তার শুরু হয় সাধারণত জুন মাসে। এ সময় বৃষ্টিতে জমে থাকা স্বচ্ছ পানিতে লার্ভা জমে। বৃষ্টির পর তাপ বাড়লে পানিতে জমে থাকা এডিসের ডিম দ্রুত পূর্ণাঙ্গ মশায় রূপ নেয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস রোধে স্থানীয় সরকারের সামগ্রিক তৎপরতার ঘাটতি রয়েছে। যথাযথ ব্যবস্থা না নিলে জুন জুলাইয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। প্রতি বছর ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে, কিন্তু এমন তো না যে এটা প্রতিরোধ করা যায় না। এটাকে প্রতিরোধ করা সম্ভব, সেই ধরনের চিকিৎসা পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি আমাদের জানা আছে। এটা তো একটা অজানা রোগ না। সমন্বিতভাবে গোটা বাংলাদেশে স্থানীয় সরকারকে এই ডেঙ্গুটাকে একটা অগ্রাধিকার ভিত্তিতে নিয়ন্ত্রণে কাজ করা উচিত। এই বিশেষজ্ঞের আশঙ্কাকে আরও জোরালো করে যখন ডেঙ্গু রোগী ভিড় বাড়ছে হাসপাতালে, মৃত্যুও ঘটছে কোনো কোনো দিন। এমন পরিস্থিতি কিছুটা উদ্বেগের হলেও নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা জানালেন দেশের একমাত্র ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালটির পরিচালক। তো যেই রোগীগুলো পাই এগুলো রেফার্ড রোগী, সেক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশ থেকে রোগী আসে এবং যেহেতু এটা ঢাকায় লোকেটেড, ডেফিনেটলি ঢাকায় বেশি। আমাদের ডক্টর এবং নার্স তারা এই ব্যাপারে যথেষ্ট ট্রেন্ড এবং আমাদের এইখানে
শুধু ডেঙ্গু পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে এবং আইসিইউ রয়েছে। চলমান ডেঙ্গুর প্রকোপে জ্বর ও শরীর ব্যথা হলেই স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক সংগ্রহ করে তা গ্রহণ করেন অনেকে। অ্যান্টিবায়োটিক ডেঙ্গুর জটিলতা অনেকাংশেই বাড়িয়ে দেয় বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। পর্যাপ্ত কাঁচামালের যোগান থাকলেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি। লোকসান কমাতে এবং উৎপাদন পদ্ধতির আধুনিকায়নে অটোমেটিক মেশিন স্থাপনের এক যুগ পেরিয়ে গেলেও এখনও তা চালুই হয়নি। এক মৌসুমেই লোকসান গুনতে হয়েছে প্রায় 100 কোটি টাকা। শ্রমিক এবং আখচাষীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা এবং ভারতীয় প্রযুক্তি ব্যবহারে বেড়েছে জটিলতা। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের আশা, আগামী মৌসুমেই আধুনিক পদ্ধতিতে আখ মারাই হবে। আরও জানাচ্ছেন অনিক চক্রবর্তী। গত বছরের 20 ডিসেম্বর আখ মারাই কার্যক্রম শুরু করে দেশের অন্যতম বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। সে সময় 65 কার্যদিবসে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 4200 মেট্রিক টন। তবে 72 কার্যদিবস মিল চালু রেখেও পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা। উৎপাদন হয় 3684 মেট্রিক টন চিনি। গেল বছরগুলোতে আখের সংকট থাকলেও এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আখ উৎপাদন হয়। পর্যাপ্ত কাঁচামালের যোগান সত্ত্বেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি মিলটি। কারণ হিসেবে সংশ্লিষ্টরা দুষছেন ব্রিটিশ আমলের উৎপাদন পদ্ধতিকে। ফলে লক্ষ্যমাত্রা পূরণ না হয় চিনি খাতে প্রায় 100 কোটি টাকা লোকসান গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। অথচ লোকসান কমানো, চিনি আহরণ ও মোলাসেস বৃদ্ধি করতে চিনিকল আধুনিকায়নের কাজ শুরু হয় 2012 সালে। 2024 সালে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো কাজ শেষ করে বুঝিয়ে দেবার কথা থাকলেও এখনও তা সম্ভব হয়নি। এর মধ্যে কেটে গেছে প্রায় 1 যুগ। অটোমেশন পদ্ধতি চালু না হয় কমেছে উৎপাদন, লোকসানে ডুবছে চিনিকলটি। প্রায় 1 যুগ বেশি সময় ধরে পার হয়ে গেছে। অটোমেশনটা চালু হবে বলছে কিন্তু কর্তৃপক্ষ, কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। আমাদের যদি বিএমআর কাজ শেষ হয়, তো এবার আমরা চিন্তা করছি যে লোকসান কাটিয়ে কিছুটা চিনিতে উৎপাদন আমরা লক্ষ্যমাত্রা পর্যায়ে পৌঁছাবো। অটোমেশনে ভারতীয় প্রযুক্তি ব্যবহারে জটিলতা ক্রমেই দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই সাথে রয়েছে কর্তৃপক্ষের উদাসীনতাও। কেরু অ্যান্ড কোম্পানিতে অটোমেশনের যেই সেক্টরটা রয়েছে, এটা দীর্ঘদিন ধরে চালু হওয়ার প্রক্রিয়া থাকলেও সেটি এখনো পর্যন্ত বাস্তবায়নের রূপ আমরা দেখি নাই। যারা ভালো চিনি উৎপাদন করে ওদের রিকভারি কিন্তু 10-এর কাছাকাছি। তো এই নতুন মিল হাউস তৈরি হলে আমাদের রিকভারি 1% হলেও বাড়বে, এবং 1% রিকভারি বাড়া মানে প্রায় 5 থেকে 10 কোটি টাকা এক্সট্রা ইনকাম হওয়া। যদিও কেরু কর্তৃপক্ষের দাবি, কারিগরি ত্রুটির কারণে কমছে চিনি উৎপাদন। তাদের আশা, আগামী মৌসুমেই আখ মারাই হবে আধুনিক পদ্ধতিতে। মিল হাউস এবং আমাদের যে বয়লারটা চালু হওয়ার কথা, সেটা আমরা আশা করছি যে 25-26 মারাই মৌসুমে আমরা এটা চালু করতে পারবো, এবং আমাদের দৈনিক গড় যে আখের মারাই সেটাও আমাদের বৃদ্ধি পাবে, এবং সেই সাথে আমাদের যে চিনির আহরণের হার আছে সেটাও আমরা স্পর্শ করতে পারবো বলে আশা করি। 1938 সালে প্রতিষ্ঠিত কেরু অ্যান্ড কোম্পানি চিনির পাশাপাশি উপজাত পণ্য হিসেবে মদ, ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার, জৈব সার ও চিটাগুড় উৎপাদন করে আসছে। অনিক চক্রবর্তী, এখন, চুয়াডাঙ্গা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সহ বিভিন্ন এলাকায় আবারও ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের মহা উৎসব শুরু হয়েছে। নদী এবং সমতলের ফসলি জমিতে রাত দিন চলছে কয়েকশো ড্রেজার মেশিন। প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করলেও থামানো যাচ্ছে না এসব প্রভাবশালী ড্রেজার চক্রকে। ইজারার কার্যাদেশ পাওয়ার আগেই বেপরা পাথর উত্তোলন ভূমিধস এবং পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে বলছেন পরিবেশবিদরা। লুৎফর রহমানের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় পাথরের রাজ্য হিসেবে পরিচিত। জেলার সদর ও তেঁতুলিয়া উপজেলার সমতল ভূমি ও নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। এখানকার বেশিরভাগ মানুষের প্রধান পেশা পাথর উত্তোলন, কিন্তু ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করায় পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।
দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলার মহোৎসব। পাথর মহালের ইজারা দেওয়ার প্রক্রিয়া চলমান থাকলেও কার্যাদেশ পাওয়ার আগেই বেপরোয়া হয়ে উঠেছে প্রভাবশালী মহল। পতিত ও ফসলি জমি এবং নদীর বুক চিরে দৈনিক কয়েকশো ড্রেজার মেশিন দিয়ে তোলা হচ্ছে পাথর। দিনের পাশাপাশি রাতেও বিকট শব্দে চলে এসব মেশিন। সদর ও তেঁতুলিয়া উপজেলায় বেশিরভাগ স্থানে পানি ও বালু উত্তোলনের নাম করে অবৈধভাবে তোলা হচ্ছে এসব পাথর। ড্রেজার পদ্ধতিতে পাথর উত্তোলন করা হচ্ছে। এটা আসলে পরিবেশের জন্য এবং আমাদের যেহেতু হিমালয় পাদদেশে এই জেলাটি অবস্থিত, তাই পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আনতে পারে। আমরা চাই যে অবিলম্বে এই ধরনের যে ড্রেজারের ব্যবহার সেটি বন্ধ হোক এবং পঞ্চগড়ে একটি পরিবেশের ভারসাম্য যেটা আছে সেটা ঠিক থাকুক। গত 15ই জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাথর কোয়ারিগুলোর ইজারার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার নোটিশ প্রকাশিত হলে এর অপব্যাখ্যা দিয়ে শুরু হয় পাথর উত্তোলন। এজন্য বেছে নেওয়া হয় বেশিরভাগ নদীর দুর্গম এলাকাকে। করতোয়া, শাও, ডাহুক, তালমা ও চাওয়াই সহ বিভিন্ন নদীর বুকে এখন ড্রেজারের ক্ষত। এছাড়া সমতলের কিছু পতিত জমি ও ফসলি জমি থেকেও একই কায়দায় তোলা হচ্ছে পাথর। এতে ভূমিধস সহ মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কায় পরিবেশবিদরা। গোটা তেঁতুলিয়া উপজেলাটা কঙ্কালের মতো হয়ে গেছে, এমন একটা অবস্থা। এখানে গর্ত এগুলো ভিতরে 20 ফিট গভীরে একটা পাইপ ঢুকা দিচ্ছে, দিনের পর দিন 3-4 দিন ধরে চলতেছে পাথর উত্তোলন। এটা তো ভূগর্ভটা শূন্য হয়ে যাচ্ছে। জেলার 19টি পাথর মহালের মধ্যে 16টির ইজারা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এর মধ্যে একটির কার্যাদেশ মিলেছে। অভিযোগ আছে বিভিন্ন ব্যক্তির নামে এসব মহাল থেকে পাথর উত্তোলনে নেতৃত্ব দিচ্ছে পাথর বালি যৌথ ফেডারেশন। দৈনিক এসব সাইট প্রতি 7 থেকে 10,000 টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে বলে দাবি করেন মেশিন মালিকরা। 150 থেকে 200 সাইট থেকে পাওয়া বিরাট অঙ্কের টাকার ভাগবাটোয়ারা রোজ পৌঁছে যায় প্রভাবশালী সব মহলেই। পঞ্চগড়ে পরিবেশ রক্ষা করতে গেলে এই ড্রেজার মেশিন এগুলো বন্ধের করতে হবে এবং পাথর কোয়ারি যে আছে সরকারের যে ইজারা পদ্ধতি সেটার মাধ্যমে সনাতন পদ্ধতিতে তোলা যেতে পারে, সেটা সরকার যদি অনুমতি দেয়। বাংলাদেশের এই অঞ্চলটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আর্থওয়ার্ক জোন। এই জায়গায় যদি একবার ভূমিকম্প হয়ে যায় তাহলে পুরা তেঁতুলিয়া উপজেলাটা মাটির তলায় চলে যাবে। পুলিশ প্রশাসন আছে, উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে। আমি সবিনয় অনুরোধ করব তারা যেন এই বিষয়টা একটু ভালো মতন ওয়াচো। তবে স্থানীয় শ্রমিক ও পাথর ব্যবসায়ীদের দাবি, তারা সনাতন পদ্ধতিতেই পাথর উত্তোলন করছেন, এটি তাদের জীবিকার মাধ্যম। অভিযোগ অস্বীকার করেছেন পাথর বালি যৌথ ফেডারেশনের নেতাও। মাটি কাটিয়েছি নিজে, ছোট মেশিন দিয়ে পাথর তুলি। হালকা কিছুটা আমরা মেশিনের মাধ্যম দিয়ে আমরা তুলে নিই, যেন সহজ হয় পাথরটা শেখার জন্য। কোনো মেশিন দিয়ে ওরা পাথর তুলতে দিবে না। কি জন্য দিবে না সেটা তো আমরা প্রতিবাদ করতে পারতেছি না। এখানে পাথর তুলতে কোনো ড্রেজার মেশিন ব্যবহার হয় না আমার জানা মতে। আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, আমরা অভিযান চালাই এবং আমাদেরকে সহযোগিতা করে সরকারি এসিলেন্ট, সরকারি তহসিলদার, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী। তবে পথের মোড়ে মোড়ে থাকা সোর্সের মাধ্যমে প্রশাসনের অভিযানে বের হওয়া মাত্রই খবর পৌঁছে যায় পাথর কোয়ারিতে। মামলা আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হলেও থামানো যাচ্ছে না অবৈধভাবে পাথর উত্তোলন। খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই কোয়ারিগুলো ইজারা দেওয়ার আগে, অর্থাৎ ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে ইআইএ করার নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার পরে এগুলো আমরা ইজারায় যাব। তো ইজারা দেওয়ার আগ পর্যন্ত এই সমস্ত কোয়ারি থেকে কোনো ধরনের পাথর উত্তোলন করা সম্পূর্ণভাবে অবৈধ। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্য সবার নজর কাড়লেও এখন প্রান্তিক জনপদটির সবুজের বুকে শত শত ড্রেজারের ক্ষত। তাই ড্রেজার মেশিন নয়, বরং পরিবেশ বান্ধব পদ্ধতিতে পাথর উত্তোলন হোক, এমনটাই চাওয়া এই জনপদের মানুষের। এখন পঞ্চগড়। সময় হলো বিরতির, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। এখন বাজারে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে 2 দিনের টানা ভারী বর্ষণ এবং অধিক উচ্চতার জোয়ারে নোয়াখালীর উপকূলীয় উপজেলাগুলোর নিম্নাঞ্চলে প্রবেশ করা পানি নামতে শুরু করেছে। তবে বিভিন্ন স্থানে এখনও জমা হয়ে আছে পানি, এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও তথ্য জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, এই যে পরিস্থিতি, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা?
রোশন, জলাবদ্ধতা কিন্তু নোয়াখালীর দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা থেকে দীর্ঘদিন থেকে নোয়াখালী প্রশাসন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেও আসলে এই সমস্যা থেকে কোনোভাবে উত্তরণ করতে পারছে না। তো নোয়াখালী শহরে নোয়াখালী জেলাতে গত 2 দিনের যে টানা ভারী বর্ষণ, সেই টানা ভারী বর্ষণের কারণে জেলা শহর মাইজদী সহ উপকূলীয় যে সকল উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে ডুবে গেছে এবং গতকাল দিনভর বৃষ্টি বন্ধ থাকায় কিন্তু পানি কিছু জায়গায় নামতে শুরু করেছে এবং আজও কিন্তু বৃষ্টি নেই, যদিও আকাশে মেঘ রয়েছে এবং সকাল থেকে থেমে থেমে রোদও উঠতে দেখছি আমরা, যার কারণে কিন্তু আসলে পানি আজও কিছুটা কমতে শুরু করেছে। তবে জলাবদ্ধতা যেটি, সে সমস্যা কিন্তু সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট প্রশাসনে যারা রয়েছেন তারা কিন্তু নানাবিধ উদ্যোগের কথা বললেও কার্যত কিন্তু তারা কোনো ব্যবস্থায় পৌঁছাতে পারছে না। যার কারণ হিসেবে জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে নোয়াখালী এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা। নোয়াখালী পৌরসভা পাশাপাশি যে অন্যান্য পৌরসভাগুলো রয়েছে সেগুলোতে যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট থাকার দরকার সেই পরিমাণ লজিস্টিক সাপোর্ট নেই, যার কারণে কিন্তু ড্রেনেজ সংস্করণ থেকে শুরু করে জলাবদ্ধতা নিরসনের যে সকল কার্যকর পদক্ষেপ সেগুলো কিন্তু নিতে পারছে না। পাশাপাশি নোয়াখালী জেলার যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলাতে যে সকল খালগুলো ছিল, খাল এবং পুকুর, সেগুলো অধিকাংশই কিন্তু বেদখল হয়ে আছে, যার কারণে কিন্তু সামান্য বৃষ্টি হলে শহর সহ পুরো জেলা জুড়েই কিন্তু পানি জমে যায় এবং পানিগুলো কোনো দিকে নামতে না পারায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। 24-এর বন্যা পরবর্তী 3 মাসেও কিন্তু এই জলাবদ্ধতা আমাদেরকে নোয়াখালী শহরকে ভুগিয়েছিল এবং এখনো কিন্তু সেরকমই আশঙ্কা করছেন, নতুন করে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। তো গত 2 দিনের নিম্নচাপ পাশাপাশি ভারী বর্ষণে যে বৃষ্টিপাত হয়েছে সেটির পরবর্তী পরিস্থিতিও কিন্তু 24-এর বন্যার পরবর্তী সময়ের মতো একই হয়েছে। তবে আসার কথা হচ্ছে জোয়ারের যে উচ্চতা ছিল 4 থেকে 6 ফুট, সেটির পরিমাণ কমে যাওয়ায় যে লোকালয়গুলোতে পানি প্রবেশ করেছিল এবং গতকাল বৃষ্টি না হয় সেই পানিগুলো ক্রমশই নামতে শুরু করেছে। পাশাপাশি মানুষজন যারা ঘর থেকে বিভিন্ন স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে তাদের ঘরে ফিরতে শুরু করেছেন। তবে অনেকেরই আসলে ঘরের কাঁচা চাল সহ ঘরের বেড়া এগুলো উড়ে যাওয়ায় অনেকে আবার আশ্রয়হীন হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নিচ্ছেন। স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু যারা দুর্যোগ কবলিত এলাকা রয়েছে, বিশেষ করে হাতিয়ার যে বিচ্ছিন্ন দ্বীপ, সেখানে তাদের পাশে কিন্তু দাঁড়ানোর জন্য আমরা দেখেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। শুকনো খাবার থেকে শুরু করে জরুরি ত্রাণ সামগ্রীও নিয়ে দাঁড়িয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসক কিন্তু সুস্পষ্টই বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এই জলাবদ্ধতা যাতে অতি দ্রুত লাঘব করা যায়, পাশাপাশি ভবিষ্যতে যাতে জলাবদ্ধতা আর সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট যে সকল প্রশাসন রয়েছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও পৌর প্রশাসক বারবারই বলছেন যে আসলে এখানে লজিস্টিক সাপোর্ট কম থাকার কারণে তাদের সীমাবদ্ধতার কথা জানিয়েছেন এবং তারা বলছেন যে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠলেই তারা প্রয়োজনীয় জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নিতে পারবেন। তো রৌশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে নিম্নচাপ পরবর্তী জলাবদ্ধতার সবশেষ। নোয়াখালীর জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ। এদিকে লঘু চাপের ফলে শরীয়তপুরের বাজারে কমেছে মাছের সরবরাহ, যার প্রভাবে বেড়েছে দাম। এছাড়া বাজারে মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে গরু এবং খাসির মাংসের দাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শরীয়তপুরের পালং বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, এর আগের সংবাদে জানাচ্ছিলেন যে লঘু চাপের ফলে শরীয়তপুরের মাছ বাজারগুলোতে বেশ পরিস্থিতি ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে লঘু চাপের ফলে গরু এবং খাসির মাংসের দাম বাড়তি হওয়ার কারণ কি বলছেন বিক্রেতারা? রসন, আসলে কোরবানিকে সামনে রেখে কিন্তু বাজারে গরু এবং খাসির চাহিদাও বেড়েছে, দামও বেড়েছে, যার ফলে এর প্রভাব কিন্তু আসলে এই পালং বাজারও আমরা লক্ষ্য করছি। গত 1 সপ্তাহের ব্যবধানেই কিন্তু গরুর মাংসের কেজি প্রতি বেড়েছে 50 টাকা। আজকে খুচরো বাজারে বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। আর খাসির মাংস আসলে সেই একই দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 1200 টাকা ছিল, আজকে 1250 টাকা বেড়ে 1250 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মুরগির দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। মুরগির মাংসের দাম আমরা যদি বলি, ব্রয়লার মুরগির দাম কিন্তু 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং যেই সোনালী মুরগি রয়েছে আকার ভেদে এবং বিভিন্ন প্রকার ভেদে কিন্তু 230 থেকে 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে লেয়ার মুরগির দাম কিন্তু স্থিতিশীল রয়েছে, 360 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম বলতে গেলে আসলে দেশি মুরগির পরিমাণ কিন্তু একেবারেই কম,
সেক্ষেত্রে 650 থেকে 700 টাকা কেজি দরে দেশি মুরগি বিক্রি হচ্ছে। আর লঘুচাপের ফলে বাজারে কিন্তু মাছের সরবরাহ কমেছে। আমরা বলতে পারি যে সামুদ্রিক মাছ একেবারেই নেই, নদীর মাছও কমেছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে ইলিশ মাছ একেবারে কম, কিছু সংখ্যক ইলিশ মাছ রয়েছে এবং সেগুলো কিন্তু দাম চড়া বলা যায়। আমরা আজকে দেখেছি যে 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দর এবং মাঝারি ইলিশ 1800 টাকা কেজি দর, এবং যে 1 কেজির বড় মাপের ইলিশগুলো কিন্তু যা রয়েছে তাই কিন্তু বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা কেজি দরে। চিংড়ি মাছ আকার ভেদে 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজ সব ধরনের চাষি মাছের দাম কিন্তু বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। আমরা দেখছি যে এই বাজারে যেই রুই কাতল চাষি মাছ ছিল সেগুলো 350 টাকা পর্যন্ত বিক্রি হতো, আজকে কিন্তু সেটা 50 টাকা বেড়ে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে রুই এবং কাতল এগুলো কিন্তু আসলে নদীর মাছ এই বাজারে আজকে দেখা যাচ্ছে না। আর পাঙাশ মাছ নদীর রয়েছে, তবে সেগুলো কিন্তু সবেই আমরা দেখেছি যে বরফের, এবং সেগুলো প্রতিটাই কিন্তু 200 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। আজকে বেড়ে আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা পর্যন্ত কেজি দরে। আর একেবারে সাধারণ মানুষের যে চাষি পাঙাশ সেগুলো বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে বেড়ে 220 টাকা কেজিতে বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে। তো আসলে দেখা যাচ্ছে যে আসলে এই লঘুচাপের ফলে বাজারে মাছের সরবরাহ কমেছে, আর কোরবানির ফলে গরু এবং খাসির চাহিদা বাড়ায় গরুর মাংসের এবং খাসির মাংস কিন্তু দাম বেড়েছে। ক্রেতারা বলছেন যে আসলে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের রয়েছে এ নিয়ে। রওশন, শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে খুচরা পর্যায়ের আমের বাজার। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের আম। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের পুরাতন আম বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, জানাবেন খুচরা পর্যায়ে আম কেমন দামে বিক্রি হচ্ছে? রহস্য, আমরা সকাল থেকে অবস্থান করছি শহরের পুরাতন বাজারে। এখানে এসে দেখলাম হিমসাগর, গোপালভোগ, এছাড়াও বিভিন্ন গুটি জাতের আম বিক্রি হচ্ছে। এছাড়াও গাছ থেকে পড়ে যে আমগুলো কিছুটা নষ্ট হয়েছে সেগুলো এ বাজারে এনে বিক্রি করছেন এখানকার চাষিরা। তার চাষিরা বলছেন গত 4 দিনের তুলনায় আমের দাম কিছুটা কমেছে। আজকে যে আমগুলো এখানে বিক্রি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন রওশন, এখানে মূলত এই আমগুলো বিক্রি হওয়ার কারণ হচ্ছে যে কানসাট এবং রহনপুর আম বাজার যেগুলো রয়েছে এগুলোতে খুব কম আম কিনে পাওয়া যায় না। এক কথায় যে অল্প আম কিনতে পারেন না ভোক্তারা, তবে এই বাজারটিতে অল্প আম কিনে পাওয়া যায়। এজন্য শহরের যারা বাসিন্দা রয়েছেন, যারা আম কিনে খেতে চান, তারা মূলত এ বাজার থেকে আম কিনে নিয়ে যান। এক কথায় এখানে এসে আমি দেখলাম কয়েকজন ক্রেতার সাথে আমার কথা হলো, যারা নিজের আত্মীয়র বাড়ি কেউ ছেলে মেয়ের জন্য আম কিনে নিয়ে যেতে চান, তারা মূলত এই বাজারে এসে আম কিনেন। এখানে আপনাকে বলে রাখি রওশন, 30 থেকে 100 টাকা কেজি পর্যন্ত এখানকার পাকা কাঁচা আম বিক্রি হচ্ছে। এতে ব্যবসায়ীরা বলছেন যে কয়েকদিনের তুলনায় আম কিছুটা দাম কমেছে, কারণ কয়েকদিন আগে এখানে মূলত ক্ষীরসাপার জাতের আম বিক্রি হচ্ছিল 150 টাকা কেজি পর্যন্ত। রওশন, আপনাকে বলে রাখি, যেহেতু এই বাইরের বাজারগুলোতে কম আম কিনে পাওয়া যায় না, এক কথায় অল্প আম কিনে পাওয়া যায় না, সেক্ষেত্রে এখানে ক্রেতারা ভিড় জমিয়েছেন। শহরের বাসিন্দারা যারা আম কিনে খেতে চান তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন এবং এখান থেকে আম কিনে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। আপনাকে যদি বলে রাখি রওশন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর 37,000 হেক্টর জমিতে 3,86,000 মেট্রিক টন আম চাষের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছেন এবার লাভবান হবেন ব্যবসায়ীরা। রওশন, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের পুরাতন আমবাজার থেকে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের আমবাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত। এখন বাজারে এবার আন্তর্জাতিক। এবার চীনের ওপর শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কথা জানান তিনি। এর পাল্টা জবাবে বেইজিং জানায় চীনা পণ্যের ওপর বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বড় দুই অর্থনীতির এমন পাল্টাপাল্টি দোষারোপে শঙ্কা দেখা দিয়েছে বাণিজ্য যুদ্ধের। বাকিরা জানাচ্ছেন জাহানারা ভুইয়া।
গেল 12 মে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনা প্রতিনিধিদের বৈঠকে পরস্পরের উপর উচ্চ শুল্ক আরোপ কমানোর বিষয়ে চুক্তিতে পৌঁছায় বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশ। 90 দিনের জন্য চীন ও যুক্তরাষ্ট্র তাদের পাল্টাপাল্টি 115% সম্পূরক শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। এতে চাঙা হতে থাকে এই দুই দেশের শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী থাকে ডলারের দর। তবে সপ্তাহ দুয়েক না যেতেই একে অপরের উপর অভিযোগ করছে চুক্তি ভঙ্গের। সোশ্যাল মিডিয়া পোস্টে ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এর জন্য সরাসরি চীনকে দায়ী করেন প্রেসিডেন্ট ট্রাম্প। And in many ways, I think we really helped China tremendously because, they were having great difficulty because we were basically going cold turkey with China. We were doing no business because of the tariff, because it was so high. তবে চীন বলছে তাদের উপর বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন, যা চুক্তির আওতায় পড়ে না। অপরদিকে চীনও মার্কিন পণ্যের উপর শুল্ক বিষয়কে বিধিনিষেধ প্রত্যাহার করেনি বলে অভিযোগ ওয়াশিংটনের। চীন যুক্তরাষ্ট্রের এমন পাল্টাপাল্টি অভিযোগে আবারও শঙ্কা দেখা দিয়েছে বাণিজ্য যুদ্ধের। এরই মধ্যে মার্কিন শেয়ার বাজারে কমতে শুরু করেছে স্টকের দর। নাসদাক, ডাও জোন্স ও S&P 500 এর শেয়ার কমেছে উল্লেখযোগ্য হারে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। দায়িত্বের মেয়াদকাল শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ থেকে বিদায় নিতে হলো ইলন মাস্কের। বিদায়ের আগে ট্রাম্পের সঙ্গে মাস্কের আনুষ্ঠানিক বৈঠক পর্যন্ত হয়নি। এতে ঘনিষ্ঠতার পরও এমন ঘটনা অবাক করেছে বিশ্ববাসীকে। নেপথ্যে কারণ কি হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণও। তহিদুর রহমানের প্রতিবেদন। মার্কিন ধনকুবের ইলন মাস্ক মানেই যেন টক অব দ্য ওয়ার্ল্ড। গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রকাশ্যে লাখ লাখ ডলার খরচ করা এবং প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প প্রশাসনে স্থান পাওয়ায় আলোচিত সমালোচিত হতে হয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কর্ণধারকে। এবার যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ DOGE এর প্রধান হিসেবে 130 দিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় ইলন মাস্ক। জনমনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের নির্দেশেই ইলন মাস্ককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে কর ছাড় এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর যে প্রস্তাব রয়েছে তা নিয়ে টেসলা প্রধান প্রশ্ন তোলার পরই এই ঘটনা ঘটল। ইলন মাস্কের মতে এসব পরিকল্পনা ফেডারেল ঘাটতি বাড়াবে এবং তার দপ্তর DOGE প্রকল্পের মূল লক্ষ্য অপচয় কমানো ও দক্ষতা বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। এর আগেও ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মাস্ক। বিশেষ করে ট্রাম্পের প্রধান বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে মূর্খ বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিতে ব্যাপক হারে বাণিজ্য শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পর এই আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন মাস্ক। এর মধ্যেই মাস্কের অপ্রত্যাশিত বিদায়কে একটি রকেট উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক কোলিন গ্রাফি। এমনকি দক্ষতা বিভাগের ভবিষ্যৎ এখন খুব অনিশ্চিত বলেও মনে করছেন তিনি। তাই এখন এই সংস্থার দায়িত্ব নেওয়াটাও কারো জন্য সুখকর হবে না বলেও মন্তব্য করেন কোলিন গ্রাফি। এমনকি মাস্কের স্থলাভিষিক্ত কে হবেন তাও নিশ্চিত করেননি ট্রাম্প। এদিকে ট্রাম্প প্রশাসনে মাস্কের সংক্ষিপ্ত দায়িত্বকালটাও বেশ বিতর্কিত ছিল, যার মধ্যে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAIDর কাজ ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত অন্যতম। এর ফলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা পাবলিক সিটিজেনের প্রেসিডেন্ট লিসা গিলবার্ট যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগকে ধ্বংসের মূল মন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। বিতর্কিত সিদ্ধান্তের মধ্য দিয়ে দায়িত্বে থাকা অবস্থায় $175 বিলিয়ন সাশ্রয় করেছেন ইলন মাস্ক। যদিও $2 ট্রিলিয়ন খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, তবে এই লক্ষ্যমাত্রা পূরণে দীর্ঘ সময় লাগবে বলেও স্বীকার করেছিলেন মাস্ক। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 117 জন। এখনও নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। বুধবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে তলিয়ে যায় মোকোয়া শহরের 3000-এর বেশি স্থাপনা। এখনও বৃষ্টিপাতের পরিমাণ জানাতে পারেনি দেশটির আবহাওয়া বিভাগ। যদিও নাইজার সহ নাইজেরিয়ায় প্রায় অর্ধেক রাজ্যেই বন্যার পূর্বাভাস জারি করেছিল সংস্থাটি। চলতি বছর রাজ্যটিতে এ নিয়ে ষষ্ঠবারের মতো বন্যা হয়েছে।
এবার খেলা প্রসঙ্গ। 9 মাসের ব্যবধানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেল নতুন এক সভাপতি। আইসিসির গেম ডেভেলপমেন্টের দায়িত্ব ছেড়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের কাজ করতে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মনোনয়ন নিয়ে দেশের ক্রিকেটের কর্ণধার নির্বাচিত হয়েছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়ে পরিবর্তনের আশ্বাস দিলেও ঠিক কতদিন থাকবেন সে বিষয়ে এখনও পরিষ্কার করে কিছুই বলেননি বুলবুল। বিস্তারিত প্রতিবেদনে। ছুটির দিনে উত্তাল ক্রিকেট পাড়া। একের পর এক নাটক শেষে সত্যি হলো কয়েকদিনের ভেসে বেড়ানো গুঞ্জনটাই। মধ্যরাতে সভাপতি ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়ার পরপরই জরুরি বৈঠক ডাকে বিসিবি পরিচালকরা। একে একে মিরপুরে পা রাখেন সবাই। সেখানে যোগ দেন আমিনুল ইসলাম বুলবুলও। স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেওয়া হয় হোম অব ক্রিকেটে। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক পদে মনোনয়ন পান বুলবুল। তাকে সভাপতি নির্বাচনের বাকি কাজটুকু সারেন বোর্ড পরিচালকরা। আমিনুল ইসলাম বুলবুল সাহেব আমাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। দায়িত্ব নিয়েই কথার চেয়ে কাজে বেশি মনোযোগী হওয়ার তাগিদ দিলেন নবনির্বাচিত সভাপতি। স্বাভাবিকভাবেই প্রত্যাশার ফুলঝুরি ছোটালেন। স্বপ্ন দেখালেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। কথার বাইরে কাজ করতে চাই। বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি। কেবল তাই নয়, প্রান্তিক পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ের কথাও বললেন দেশের ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি সেই অঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা বা একটা উপজেলা ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেও বেশি দিন পদ আঁকড়ে রাখার ইচ্ছে নেই আইসিসির ডেভেলপমেন্টে কাজ করা বুলবুলের। খায়েশ নেই নির্বাচন করারও। এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ওয়ার্ক ফর ইউর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। যে স্বপ্ন নিয়ে ভঙ্গুর দেশের ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তার কতটুকু পূরণ করতে পারবেন সেটি সময়ই বলে দেবে। আমি চেষ্টা করব। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। এদিকে কোনো আইনি প্রক্রিয়া যাওয়ার কথা ভাবছেন না বলে এখন টেলিভিশনকে জানিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ। আইসিসির কাছে অভিযোগ করার খবরকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে আগের কমিটির পরিচালকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ফারুক আহমেদ। যেটা হয় কি একটা প্রোটোকল আছে ওদের, প্রপারলি নিউজটা হবে হলে গিয়ে আইসিসি এই নিউজগুলো পিক করে যদি ওরা দেখে, আইসিসি এন্ড ফিফা এসব ব্যাপারে একটু কঠোর, ওরা দেখবে যে এখানে কোনো ব্যর্থ হয়েছে নাকি, ইন্টারফারেন্স হয়েছে। এটা আমার কোনো ব্যাপার নেই। এখানে আমি ডিরেক্টর ছিলাম সিলেক্টেড, বাট আমি কিন্তু বোর্ড পরিচালকরা যারা ইলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে এসছেন ওদের ভোটে কিন্তু আমি ইলেক্টেড হয়েছি অ্যাজ এ প্রেসিডেন্ট। অনাস্থাতে কোনো স্কোপ নাই কনস্টিটিউশনে। তারপরে অনাস্থা দিয়েছে, এই অনাস্থার কোনো স্কোপই নাই কনস্টিটিউশনে। আর 8 জনই দিয়েছে। তো আপনি বুঝেন এই আমার 7-8 মাসের টেনিয়রটা কেমন ছিল। ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। জর্ডানের কিং আবদুল্লাহ II স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে ম্যাচটি। দলের অস্থিরতা শেষে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে মরিয়া নারী ফুটবলাররা। কোচের বিরুদ্ধে সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের কারণে তরুণ দল সবশেষে আরব আমিরাত সফরে সাফল্য পায়নি। কয়েক মাস পেরলেও স্কোয়াডে নেই সাবিনা সঞ্জিতা সহ সাফ জয়ী 5 সিনিয়র ফুটবলার। কোচের সঙ্গে টানাপোড়েন শেষে হওয়ায় দলে ফিরেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা সহ 9 ফুটবলার। আমরা অনেকদিন আগে এখানে এসেছি যাতে আমরা ওয়েদারের সাথে একটু মানিয়ে নিতে পারি। তো সেভাবে আমরা প্র্যাকটিস করতেছি। কোচ আমাদেরকে ওইভাবে প্র্যাকটিস করাচ্ছে, যেভাবে তিনি নির্দেশনা দিচ্ছেন আমরা ওইভাবেই করার চেষ্টা করতেছি। ম্যাচের জন্য এতদিন ধরে আমরা কষ্ট করতেছি, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। টিম আমাদের আলহামদুলিল্লাহ ভালো, দুবাইয়ের থেকে। এখন সিনিয়র জুনিয়র মিডিয়াটা সমন্বয়ে একটা টিম ভালো আছে, একটা শক্ত টিম আমাদের, তো আলহামদুলিল্লাহ ভালো। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। কোরবানির হাটে বাড়ছে পশুর সরবরাহ, খামারে গরু কেজি প্রতি 500 টাকা পর্যন্ত। নাটোরে দুম্বা 1 থেকে 3 লাখ টাকা। পর্যাপ্ত কাঁচামালের যোগান এবং উৎপাদন লক্ষ্য পূরণ হয়নি দর্শনার চিনিকলে। এক যুগেও চালু হয়নি অটোমেশন, বাড়ছে লোকসান।
পঞ্চগড়ে অভিযানেও থামছে না প্রভাবশালী ড্রেজার চক্র। বেপরোয়া পাথর উত্তোলনে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি, বিপর্যস্ত জনপদ। এবং চীনের বিরুদ্ধে শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ যুক্তরাষ্ট্রের। বৈষম্যমূলক বিধিনিষেধ, বলছে বেইজিং। ফের বাণিজ্য যুদ্ধের শঙ্কা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।